অনেক টেনেন্ট আমায় জিজ্ঞেস করছেন যে টেনেন্টদের প্রোটেকশনের জন্য কি আইনে কিছু নেই, আইন তাদের প্রোটেকশনের কথা কি বলে, আইনে তাদের প্রোটেকশন কি কি আছে, আইন কি শুধুমাত্র ল্যান্ডলর্ডদের জন্যে? এই কোশ্চেনগুলোর জবাব দেওয়াটা খুব একটা ইজি নয়। দেখুন, একটা কথা আপনাদের বলে দিই, আজকে যে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট, যার মধ্যে ল্যান্ডলর্ড টেনেন্ট রিলেশনশিপটা বিচার হয় বা মামলাগুলো হয়, সে আইনটার নামই ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট। আইনটার নাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস ল্যান্ডলর্ড অ্যাক্ট নয় বা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ডলর্ড অ্যাক্ট নয়। সুতরাং প্রথমেই বোঝা যাচ্ছে যে প্রেমিসেস টেনেন্টদের প্রোটেকশনের জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট। মানে তাদের সুযোগ সুবিধে কিভাবে দেওয়া যায়, কতটা দেওয়া যায়, তারা কি কি এনজয় করতে পারেন, কতটা রাইট তারা পেতে পারেন, তাদের কিভাবে উচ্ছেদ করা হতে পারে, তাদেরকে নোটিশ দিয়ে উচ্ছেদ হবে কি নোটিশ না দিয়ে উচ্ছেদ হবে, পুরোটাই কিন্তু এই প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে বলা আছে এবং কোন কোন গ্রাউন্ডে উচ্ছেদ হবে সেগুলো বলা আছে। তার মানে আইনের নাম শুনেই বোঝা যাচ্ছে এটা ফর দ্য টেনেন্ট, ওই জন্যেই প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট, নট দ্য ল্যান্ডলর্ড অ্যাক্ট অর প্রেমিসেস ল্যান্ডলর্ড অ্যাক্ট। সুতরাং যারা টেনেন্ট আছেন তাদের আশ্বস্ত করছি যে আপনাদেরকে জোর করে তুলে দেওয়ার প্রভিশন কোনো আইনেই নেই। যেটা আছে সেটা হচ্ছে ট্রেসপ্রেসারও যদি হন তাহলেও উইদাউট ডিউ প্রসেস অফ ল আপনাকে তোলা যায় না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনাকে ধরুন কেউ জোর করে তুলে দিতে সক্ষম হয়, আপনি কিন্তু তার এগেনস্টে ইনজাংশন পাবেন না। সে যদি ট্রু ওনার হয়, আপনাকে রেস্টোরেশন অফ পজিশনের মামলা করতে হবে, যে আপনাকে দেখাতে হবে যে আমি টেনেন্ট ছিলাম, আমাকে জোর করে তুলে দিয়েছে। সেখানে রেস্টোরেশন অফ পজিশনের মামলা হবে যদি আপনার মামলা করার আগে আপনাকে জোর করে তুলে দেয়। আর যদি আপনি ধরুন মামলা করলেন টেনেন্ট ল্যান্ডলর্ডের এগেনস্টে যে উইদাউট ডিউ প্রসেস অফ ল আমাকে যাতে উচ্ছেদ করা না হয়, আমাকে যাতে আমার প্রেমিসেস যাতে ভেঙে দেওয়া না হয়, আমাকে ডিস্টার্ব না করা হয়, ধরুন কোর্ট একটা অর্ডার দিল স্ট্যাটাস কো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জোর করে তোলা সম্ভব নয় বা তোলা যায় না আইনত। সেখানে কি করে ল্যান্ডলর্ডরা, যারা ভদ্র ল্যান্ডলর্ড হয় বা ভদ্র প্রমোটার হয়, তারা আপনার এগেনস্টে উচ্ছেদের মামলা করবে। উচ্ছেদের মামলায় যদি সাকসিড করে প্রমোটার বা ল্যান্ডলর্ড, প্রমোটার মানে ল্যান্ডলর্ডের সহায়তা নিয়ে, অবশ্যই প্রমোটার তো নিজের ল্যান্ডলর্ড নয়, আবার অনেক সময় ল্যান্ডলর্ড নিজেই প্রমোটিং করে। সেক্ষেত্রে আপনাকে যদি জিতে যান তাহলে তো একই অবস্থা, আপনি যেরকম ছিলেন সেরকমই থাকবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভাড়াটা কিন্তু আপনাদের আপ টু ডেট রাখতে হবে। ল্যান্ডলর্ড যদি হাতে করে নাও নেয়, রেন্ট কন্ট্রোলে দিতে হবে। এরপরে ল্যান্ডলর্ড অ্যাপিলে গেল, অ্যাপিলেও হয়তো আপনি জিতলেন, সেকেন্ড অ্যাপিল অবধি সুযোগ আছে। সুতরাং আপনাকে জোর করে তুলে দেওয়াটা সভ্য সমাজের পক্ষে হয় না। তবে অসভ্যদের সংখ্যা তো দিনকে দিন সভ্য সমাজে বেড়েই চলছে। সেক্ষেত্রে আপনাকে প্রোটেকশান নিতে হবে, কোর্টের প্রোটেকশান নিতে হবে, বা যদি আপনি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হন আপনি প্রোটেকশন পাবেন, মানিড পার্সন হলে আপনি প্রোটেকশন পাবেন। কিন্তু গরিব গুরব হলে প্রোটেকশন থাকা সত্ত্বেও তাকে অর্জন করতে গেলে যে খরচা হয়, বিশেষ করে প্রাইভেট লয়ারদের কাছে, সেটা কিন্তু সত্যি খরচ সাপেক্ষ। সেক্ষেত্রে আপনি লিগাল এডের সাহায্য নিতে পারেন। এবার যে যে গ্রাউন্ডগুলো আপনাদের এগেনস্টে আছে উচ্ছেদের মামলায়, ফার্স্ট হচ্ছে ডিফল্টার। আপনাদের বলে রাখা ভালো যে ফার্স্ট ডিফল্টার কোর্ট মাফ করে দেন, মানে কোর্টে ভাড়াটা জমা দিলে ফার্স্ট ডিফল্টার মাফ। কিন্তু যদি পরের বার আবার 4 মাস একত্রে ডিফল্টার হন, তাহলে কিন্তু ওই গ্রাউন্ডেই কিন্তু আপনি উচ্ছেদ হয়ে যাবেন সেকেন্ড ডিফল্টে। তারপর কি আছে, রিজনেবল রিকোয়ারমেন্ট। যদি ল্যান্ডলর্ড প্রমাণ করতে পারে যে তার নিজস্ব প্রয়োজনে ঘর দরকার, এবং অথবা তার যে ঘরগুলি আছে সেগুলো তার জন্য অপ্রয়োজনীয়, মানে অপ্রয়োজনীয় বলাটা ভুল, অপ্রতুল, এবং টেনেন্টের ঘর না হলে তিনি চালাতে পারছেন না, বা তার যে রিকোয়ারমেন্ট সেটা স্যাটিসফাই হচ্ছে না, এবং সেটা অবশ্যই রিজনেবল হতে হবে। কথাটি হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট, নট ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট। ডিজায়ারেবল বলতে আমার ইচ্ছে, আমার দরকার, সেটা নয়। আইনটা হচ্ছে তোমার প্রয়োজন, তোমার দরকার। রিজনেবল, এবং সেই প্রয়োজনটা রিজনেবল হতে হবে, বাঞ্ছনীয় হতে হবে, তবেই কিন্তু হবে। সুতরাং
ল্যান্ডলর্ডের টেনেন্টের এখানেও প্রোটেকশন আছে। আর টেনেন্ট যদি সাবটেনেন্সি দেয়, এবার সেই সাবটেনেন্সিকে ল্যান্ডলর্ডকে প্রমাণ করতে হবে সাবটেনেন্সি দিয়েছে। আমি চোখের সামনে দেখছি অন্য লোককে বসিয়েছে, কিন্তু জন্য কখন কমিশন এলো বা কোনো কিছু এলো সেটা প্রমাণ করা গেল না যে সাবটেনেন্সি বসিয়েছে। সাবটেনেন্সি প্রমাণ করা কিন্তু সত্যি খুব শক্ত এবং দুরূহ ব্যাপার। সুতরাং এখানেও টেনেন্টদের প্রোটেকশন আছে। এবার টেনেন্টের যদি কোনো নিজস্ব ঘর না থাকে বা অন্য কোথাও কিছু না থাকে তাহলেও টেনেন্ট প্রোটেকশন পাবেন। কিন্তু যদি অন্য কোথাও তার ঘর আছে, তার অ্যাকোমোডেশন আছে, এই ঘরটা টেনেন্টের ঘরটা তার সেরকম প্রয়োজনীয়তা নেই, সেটা যদি ল্যান্ডলর্ড প্রমাণ করতে পারে তাহলে কিন্তু আপনার ওই গ্রাউন্ডে হেরে যাবেন। এছাড়া আরও গ্রাউন্ড আছে, যেমন ধরুন আপনাকে ট্যাক্স দেওয়ার কথা, আপনি ট্যাক্স দিচ্ছেন, এগ্রিমেন্টে লেখা আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এগেন্সে উচ্ছেদের ডিগ্রি হতে পারে। তারপরে কি আছে, তারপর আপনি মামলা লড়তে থাকলে, লড়তে তারপর ধরুন আপনি হেরে গেলেন, আপনার অ্যাপিল করার প্রভিশন আছে। কিন্তু এক্ষেত্রে কোর্টে অকুপেশন চার্জ চালু হয়ে গেছে, যেটা ধরুন আপনার ভাড়া তার 10 গুণ বা 20 গুণ বেশি অকুপেশন চার্জ দিয়ে তবেই আপনি স্টে পাবেন। স্টে না পেলে কিন্তু ল্যান্ডলর্ড বেলিফ দিয়ে, পুলিশ দিয়ে দখল করে নেবে, সেটা আইনতই। সুতরাং যে টেনেন্টরা ভাবছেন যে তার কোনো প্রোটেকশন নেই, ল্যান্ডলর্ডদের জন্যই সব, সেটা কিন্তু নয়। তবে একটা কথা আপনারাও মাথায় রাখবেন যারা টেনেন্ট আছেন, যে বাড়িটা কিন্তু ল্যান্ডলর্ডের। তিনি আপনাকে ভাড়া দিয়েছেন, তখন দরকার ছিল দিয়েছেন, যখন দরকার নেই তখন তিনি উচ্ছেদ করতেই পারেন। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলে দিয়েছে রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে টেনেন্টদের বাঁধা কোনো বাঁধাই নয়, কারণ বাড়িটা ল্যান্ডলর্ডের। সেতে গিফটে পান, বাড়ি কিনুক বা কেউ দয়া করে দান করুন, ল্যান্ডলর্ডকে ডিঙিয়ে কিছু করা যাবে না। ল্যান্ডলর্ডের ডিজায়ার, রিজনেবল রিকোয়ারমেন্টই লাস্ট কথা। এবার টেনেন্ট এটাও বলতে পারে না যে আরও তো টেনেন্ট আছে, তার এগেনস্টে মামলা না করে আমার এগেনস্টে কেন করলে। অনেক সময় দেখা যায় যে ল্যান্ডলর্ডরা তাদের সাফিসিয়েন্ট অ্যাকোমোডেশন আছে তা সত্ত্বেও মামলা করেছে, সেক্ষেত্রে ল্যান্ডলর্ডকেই প্রমাণ করতে হবে সাফিসিয়েন্ট অ্যাকোমোডেশনটাও তার কাছে কম, টেনেন্টের ঘরটা না হলে তার ডিম্যান্ডটা ফুলফিল হবে না। সবই কিন্তু ল্যান্ডলর্ডকে প্রমাণ করতে হবে, আপনি তো শুধু ডিনাই করে ছেড়ে দেবেন। এবং আরেকটা জিনিস বলে দিই, কমিশন অ্যাপ্লিকেশান কিন্তু করাটা বাধ্যতামূলক রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। কমিশন অ্যাপ্লিকেশান না করলে কিন্তু রিজনেবল রিকোয়ারমেন্ট প্রুভ করা যায় না, যদি না টেনেন্ট সেটা অ্যাডমিট করে। কিন্তু টেনেন্ট তো কখনোই অ্যাডমিট করবে না, সুতরাং এটাও ল্যান্ডলর্ডকে প্রমাণ করতে হবে। দেখুন, এই ডিসপিউটটা হতো না, যে ল্যান্ডলর্ড টেনেন্টের ডিসপিউটটা হতো না, এর মেন কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রিমিসিস টেনেন্সি অ্যাক্ট 1956। সেখানে কি বলছে যে 5 বছর অন্তর 10% ভাড়া বাড়বে। এবার যদি তাই হয়, বাজার দর বছরে 10% 20% বেড়ে যাচ্ছে, তাহলে 5 বছরে 50% বাজার দর বেড়ে গেল। সেখানে ল্যান্ডলর্ডের ভাড়া কত হচ্ছে 10%, বছরে 2%। এবার ল্যান্ডলর্ড ভাড়া রোজগার করবে, বাড়ি মেরামত করবে, নাকি অন্য কিছু করবে? সুতরাং ল্যান্ডলর্ডও ছেড়ে দিয়েছে, যা পারি তোরা করে না, আছিস আপনারা যখন আছেন আপনারা যা করার করে নি, সারালে সারান, না সারালে না সারান, যদি না ল্যান্ডলর্ড এই বাড়িতে থাকে। সুতরাং আইনটাই বড্ড ক্ষতি করে দিয়েছে দুজনেরই। কারণ টেনেন্টকে 1956 অ্যাক্টে প্রায় মালিকানা দিয়ে বসেছিল, শুধু মালিকানাটা কথাটা লেখা নেই এইটা। কারণ 1956 অ্যাক্টে টেনেন্সি ছিল হেরিডিটারি, 1997 কিন্তু সেটা কাটেল হয়ে গেল। 1956 অ্যাক্টে অনেক সুযোগ সুবিধা টেনেন্টদের ছিল, 1997 অ্যাক্টে সেটা নেই। আজকে যদি আইনটা ইকুইলিব্রিয়াম হতো, মানে সকলের পক্ষে সমানভাবে হতো, তাহলে টেনেন্টরা কখনোই ল্যান্ডলর্ডদের বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করতেন না, বা নিজের মৌরুসি পাটটা মনে করতেন না। তবে দেখুন, খারাপ ল্যান্ডলর্ডের দিকেও খারাপ লোক আছে, টেনেন্টের দিকেও আছে, সব দিকেই খারাপ আছে, আবার ভালোও আছে, ভালো টেনেন্টও আছে, ভালো ল্যান্ডলর্ডও আছে। কিন্তু ডিসপিউটটা তৈরি হয়ে গেছে এই যে ডিফারেন্স ওয়েস্ট বেঙ্গল প্রিমিসিস টেনেন্সি 1956 জন্য। কারণ এতটাই সুযোগ সুবিধা টেনেন্টদের দেওয়া হয়েছে অ্যাজ ইফ তারা বাড়ির মালিক। এই ভাবনাটা 1956 অ্যাক্ট টেনেন্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অ্যাক্টে যেভাবে ছিল। এটা 1956 অ্যাক্টের
কারণ হচ্ছে সেই সময়তে প্রচুর রিফিউজি এসেছিলেন। সেই রিফিউজিকে প্রোটেকশন দেওয়ার জন্যে এই ভাড়াটে আইনটা চালু করা হয়েছিল সেই সময়। তার আগে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট ছিল, মানে টেনেন্টদের একটা সহাবস্থান এবং ভালোভাবে তারা যেন অ্যাটলিস্ট মাথার ছাদ চলে না যায়, সেই জন্য 1956 অ্যাক্টে এইভাবে পাওয়ারগুলো দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সিনারি অনেক চেঞ্জ হয়ে যায়। তখন বাড়ির ভাড়াটে সাধারণত খুবই গরিব হতেন, সাধারণত ওপার বাংলা থেকে অনেকে এসেছিলেন, তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যই সরকার এটি করেছিল। কিন্তু পরবর্তীকালে সেই টেনেন্টরা নিজস্ব ক্ষমতা বলে বহু কষ্টে তারাও বড় হয়ে দাঁড়িয়েছেন, ফ্ল্যাট নিয়েছেন, বাড়ি কিনেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তা সত্ত্বেও তারা ল্যান্ডলর্ডের ঘরটি ছেড়ে যাচ্ছেন না। এটাও কিন্তু অন্যায়। বা ছাড়তে গেলে প্রচুর টাকা দাবি করছেন। বললাম না, অন্যায়টা সব দিক থেকেই আছে, তার জন্য একটি আইন দায়ী। এবং ওই একটি আইনের জন্যেই আজকে যত পুরনো বড় বড় বাড়ি সব ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে, প্রমোটার রাজ চলে এসছে। কারণ যদি না সারানো হয় বাড়ি ধ্বংস হবেই। এবার যে টেনেন্ট ওখানে আছে সে যদি না সারায়, সে যদি কন্ট্রিবিউট না করে, আর ল্যান্ডলর্ডের বাড়ি ল্যান্ডলর্ড সারাবে, আমি 50 টাকা ভাড়া দেবো, ল্যান্ডলর্ড 5,000 টাকা খরচ করে মেরামত করবে, এটা তো বাঞ্ছনীয় নয় এবং প্র্যাকটিক্যালও নয়। এবং 1956 অ্যাক্টের জন্যই কিন্তু আজ এত বিরোধ। আজকে প্রচুর বাড়ি নষ্ট হয়ে গেছে। ল্যান্ডলর্ডটা কোথায় পাবে? 100 টাকা 200 টাকা ভাড়া, 5 বছর তো 10% বাড়বে, আর ল্যান্ডলর্ডটা পুরো বাড়ি সারিয়ে দিয়ে যাবে। এটা ভাবাটাও অন্যায়, ভাবাটা ভুল। আজকে ওই একটি অ্যাক্ট সাধারণ মধ্যবিত্ত জীবনকে ছাড়খাড় করে দিয়েছে। ভাবছিলেন খুব সুবিধে পাচ্ছেন, কিন্তু যখন বাড়িটা ধরুন ভগ্নপ্রায়, এবার ল্যান্ডলর্ড প্রমোটাররা এসে কি করছে, জোর করে তাড়িয়ে দিচ্ছে বা বাড়িটা ভেঙে ফেলে দিচ্ছে, তাদের টেনেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আজকে এই পজিশনটা আসতো না যদি আইনটা ঠিক সমানভাবে হতো, অ্যাজ পার মার্কেট রেট, ভাড়াটা হতো অ্যাজ পার মার্কেট রেট। সেটা হয়নি, তার ফলটা ল্যান্ডলর্ড টেনেন্ট দুজনেই ভোগ করছেন, মাখন খাচ্ছে প্রমোটার। ভালো থাকবে।